হ্যালো এভরিওয়ান, সবাইকে কনসেপ্ট চেজার্সে ওয়েলকাম। আমি তোমাদের সুপ্রকাশ দা এবং আজকে আমরা পিরিয়ডিক প্রপার্টিজের সেকেন্ড লেকচার দেখব। আগের দিন আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল আসার আগে তার আগে কিছু যারা সায়েন্টিস্টরা ওনারা যারা কিছু কিছু এলিমেন্টদের গ্রুপিং ওনারা সাজেস্ট করেছিলেন, সেগুলো আমরা দেখেছিলাম প্রথমে। তারপর মডার্ন পিরিয়ডিক টেবিল দেখেছিলাম, সেইখানে এস ব্লকে কি কি রয়েছে, এস ব্লক, তারপর পি ব্লক, তারপর ডি ব্লক, তারপর এফ ব্লক, এগুলো কিছু নর্মাল জাস্ট আন্দাজটা নিয়েছিলাম। জাস্ট একটা প্রথম ক্লাসটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসের মতো গেছিল। আজকে থেকেই তোমাদের মেন কোর্স পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক প্রপার্টিজের আজকে থেকেই তোমাদের শুরু হতে চলেছে। তো আজকে যেটা আমাদের ফার্স্ট টপিক সেটা হচ্ছে আইইউপিএসসি নোমেনক্লেচার। এই আইইউপিএসসি নোমেনক্লেচার তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা করবে, তোমরা আবার ক্লাস 12-এ তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে গিয়েও তোমরা করবে, কিন্তু সেইগুলো আলাদা। মানে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটাও আলাদা, আবার অর্গানিকেরটাও আলাদা, আবার এটাও আলাদা। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এবং এগুলো ইনঅর্গানিকের মধ্যে আইইউপিএসসি নোমেনক্লেচার ধরা হয় এবং অর্গানিকটা আমার অর্গানিকের আইইউপিএসসি নোমেনক্লেচার ধরা হয়। তো এটা আমার ইনঅর্গানিকের আইইউপিএসসি নোমেনক্লেচার। সেটা হচ্ছে কিরকম ব্যাপারটা আমি দেখে নিই। প্রথমে আমার কাছে যদি জিরো থাকে, যদি আমার কাছে জিরো নাম্বারটা যদি তুমি দেখতে পাও, আর একটা কথা যে আইইউপিএসসি নোমেনক্লেচার গুলো কিন্তু সবসময় 100+ এলিমেন্টস এর জন্যই অ্যাপ্লিকেবল। আমরা 100+ এলিমেন্টস এর জন্য আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার করে থাকি। যাদের অ্যাটমিক নাম্বার 100 কিংবা 100 এর ওপর, তাদের জন্য আমরা এই আইইউপিএসসি নোমেনক্লেচার করে থাকি পিরিয়ডিক প্রপার্টিজে। যদি আমার কাছে নাম্বার তুমি জিরো দেখতে পাও, তখন তোমরা ওর জন্য বলবে নীল, NIL, নীল। যদি 1 দেখতে পাও তাহলে বলবে উন, UN, উন। যদি 2 হয় তাহলে বাই, BI, বাই। যদি 3 হয় তাহলে ট্রাই, TRI, ট্রাই। যদি 4 হয় তাহলে বলবো কোয়াড, QUAD, কোয়াড। যদি 5 হয় তাহলে বলবো পেন্ট, PENT, পেন্ট। যদি 6 হয় তাহলে বলবো হেক্স, HEX, হেক্স। যদি 7 হয় তাহলে বলবো সেপ্ট, SEPT, সেপ্ট। যদি 8 হয় তাহলে বলবো অক্ট, OCT, অক্ট। যদি 9 হয় তাহলে বলবো ENN, ENN। এটা হচ্ছে আমাদের নাম্বারিং গুলো আমি কিভাবে বলবো। এবার অর্গানিক আর ইনঅর্গানিকের এই নেমিং এর মধ্যে কোথায় ডিফারেন্সটা সেটা যদি আমরা দেখি, এই যে 2টা, আমরা ইনঅর্গানিকের 2 কে আমরা বাই বলি, কিন্তু অর্গানিকে আমরা 2 কে ডাই বলি। অর্গানিকে আমরা ডাই বলি আর ইনঅর্গানিকে আমরা বাই বলি। এটা একটা ডিফারেন্স। ওই যেরকম তোমরা দেখতে পাবে যে কোন হ্যালোজেন কম্পাউন্ড, ডাইক্লোরো, ডাইব্রোমো, সেরকম কোন কম্পাউন্ড অর্গানিকে তোমরা ডাই বলো, কিন্তু এখানে সেটা হবে বাই। যেটা 7 কে আমরা ইনঅর্গানিকে সেপ্ট বলি, কিন্তু আবার 7 কে আমরা অর্গানিকে হেপ্ট বলি। ইনঅর্গানিকে সেপ্ট, অর্গানিকে হেপ্ট। তোমরা দেখেছো নিশ্চয়ই ইনঅর্গানিকের যেগুলো আমার আইইউপিএসসি নোমেনক্লেচার সেগুলো। এই নাম্বার 4 কে আমরা ইনঅর্গানিকে কোয়াড বলি, আর নাম্বার 4 কে আমরা অর্গানিকে টেট্রা বলি। আমরা ইনঅর্গানিকে আমরা কোয়াড বলি আর অর্গানিকে টেট্রা বলি। তো এইবার আমি কিছু এক্সাম্পল নিয়েছি, 4টে আমি এক্সাম্পল নিয়েছি। প্রথমে আমাকে বলছে যে Z = 101, এইটার আইইউপিএসসি নেম কি হবে সেটা তোমাকে বলতে বলেছে। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের বোর্ডসে এলেও আসতে পারে, এবং সেই একইভাবে যদি এক্সামিনারের মুড ভালো থাকে তাহলে এরকম কোনো কোশ্চেন তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও পেয়ে যেতে পারো। হয়তো ম্যাচ দ্য ফলোইং করে পেয়ে গেলে বা কিছু সেরকম পেতেই পারো। তো প্রথমটা যদি আমি দেখি, 1 এর জন্য আমি বলেছি উন, তো আমি লিখবো প্রথমে UN, উন। তারপরে আমি 0 দেখছি, তাহলে 0 জন্য আমি লিখবো নীল, NIL। তারপরে আবার 1 আছে, আমি আবার লিখবো উন। আমার হলো উন, নীল, উন দিকে সব সময় যাই তুমি আইইউপিএসসি নোমেনক্লেচার লিখবে ফর ইনঅর্গানিক এর জন্য, এই পিরিয়ডিক টেবিলের জন্য লাস্টে একটা UM, আম জুড়ে দেবে। সবার লাস্টে একটা UM, আম জুড়ে দেবে। প্রথমটা 1 এর জন্য উন, 0 এর জন্য নীল, আবার 1 এর জন্য উন, দিয়ে লাস্টে একটা আম। উন, নীল, উন, আম, এরকম বলতে পারো। তো এইটাকে যদি একটা সিম্বল দিয়ে আমাকে যদি ডিনোট করতে হয়, তাহলে আমি ডিনোট করবো ক্যাপিটাল ইউ, স্মল n,
স্মল ইউ। এইভাবে আমি ডিনোট করতে পারবো। আশা করি বোঝা গেছে। এইবার দেখি সেকেন্ড এক্সাম্পলটা। 104 104 একের জন্য উন, 0 জন্য নীল, 4 জন্য কোয়াড, টেটরা নয় কিন্তু কোয়াড, কোয়াড এবং লাস্টে আম। আমটা সবার ক্ষেত্রেই থাকবে, ওটা একটা ফ্রি, ওটা সবার ক্ষেত্রেই থাকবে, সবার সঙ্গে জুড়ে যাবে আম। উন, নীল, কোয়াড, আম, এটা যদি সিম্বল দেখতে হয় তাহলে ক্যাপিটাল ইউ, স্মল এন, স্মল কিউ, ইউ এন কিউ। তারপরে z ইকুয়ালস টু 109। এইখানে আমার প্রথমে আসবে উন, সেকেন্ডে আসবে নীল, তারপর 9 আছে, আমার আসবে ই এন এন এবং লাস্টে আম। তাহলে এর সিম্বল আমার হবে ইউ এন ই। আশা করি বোঝা যাচ্ছে এটা কিরকম করে আমি করব। তারপর এটা 1 এর জন্য আন, দিয়ে আবার নীল, দিয়ে আমার বাই, দিয়ে লাস্টে আম। তো আমার ইউ এন বি আমার এর সিম্বলটা হবে। আশা করি বোঝা গেল আইইউপিএসি নোমেনক্লেচার। এর বাইরে এখানে কিচ্ছু নেই। আশা করি বোঝা গেছে। এই একটা পেজই তোমার আইইউপিএসি নোমেনক্লেচারের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। এটা খাতায় নোট করে নাও। এইবার দুটো সাব টপিকের মতো দেখা যাক, ব্রিজ এলিমেন্ট এবং ডায়াগোনাল রিলেশনশিপ। এই দুটো একে অপরের সঙ্গে রিলেটেড। ব্রিজ এলিমেন্ট হচ্ছে এলিমেন্টস দ্যাট অ্যাক্ট অ্যাজ ব্রিজ, দ্যাট ইজ দেয়ার প্রপার্টিজ আর কম্বিনেশন অফ টু ডিফারেন্ট গ্রুপ এলিমেন্টস আর নোন অ্যাজ ব্রিজ এলিমেন্টস। মানে ব্রিজের যেটা কাজ, যে এদিকে একটা পিস অফ ল্যান্ড, মানে এদিকে একটা স্থল রয়েছে, আবার ওদিকে একটা স্থল রয়েছে, মাঝখানে একটা নদী, তো এই দুটো স্থলভাগে একটা ব্রিজ কানেক্ট করে। তো সেরকমই এখানে সেই একই ফাংশন, যে এলিমেন্টস দ্যাট অ্যাক্টস অ্যাজ ব্রিজ, দ্যাট ইজ দেয়ার প্রপার্টিজ আর কম্বিনেশন অফ টু ডিফারেন্ট গ্রুপ এলিমেন্টস। তো ডিফারেন্ট গ্রুপের, মানে একটা সেকেন্ড আমি এখানে এক্সাম্পল দিয়ে বলেছি, ডায়াগোনাল রিলেশনশিপে সেটা আরো ভালো বুঝবে। দুটো আলাদা ডিফারেন্ট গ্রুপের এলিমেন্টস এর সঙ্গে একটা যে কম্বিনেশন থাকছে, মানে যেরকম একটা ব্রিজ যেভাবে একটা কাজ করে, ঠিক সে একই ভাবে কাজ করছে। কম্বিনেশন অফ টু ডিফারেন্ট গ্রুপ এলিমেন্টস আর নোন অ্যাজ ব্রিজ এলিমেন্টস। তারপরে অ্যাজ পার লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল দি এলিমেন্টস অফ সেকেন্ড পিরিয়ড হুইচ এক্সিবিট ডায়াগোনাল রিলেশনশিপ অ্যাক্টস অ্যাজ ব্রিজ এলিমেন্ট। এই সেকেন্ড পিরিয়ডের আমার এলিমেন্ট গুলো যেহেতু ডায়াগোনাল রিলেশনশিপে যায়, ওর জন্য ওগুলো ব্রিজ এলিমেন্টের মতো কাজ করে। এবার ডায়াগোনাল রিলেশনশিপটা কি? সেটা হচ্ছে some elements of second period exhibit similarities in properties with third period element of next group। মানে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট গুলো থার্ড পিরিয়ড, মানে ওর পরের পিরিয়ডের কিছু কিছু এলিমেন্টসের সঙ্গে প্রপার্টিতে কিছু সিমিলারিটি দেখা গেছে অফ নেক্সট গ্রুপ। দিস ইজ নোন অ্যাজ ডায়াগোনাল রিলেশনশিপ। ব্যাপারটা যেরকম, এটা আমার সেকেন্ড পিরিয়ড, এটা আমার থার্ড পিরিয়ড। সেকেন্ড পিরিয়ড আমার রয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন আমি লিখেছি, দরকার নেই, ঠিক আছে, ছেড়ে দাও, নাইট্রোজেনকে আর মেনশন করছি না। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। আর থার্ড পিরিয়ড আমার রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এইবার এখানে দেখা গেছে যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে প্রপার্টিজের। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে সিমিলারিটি রয়েছে, বোরন এবং সিলিকনের মধ্যে সিমিলারিটি রয়েছে। তো এই দুটো তোমার সিমিলারিটি থাকা তো উচিত নয়। সিমিলারিটি থাকবে হচ্ছে যাদের সেম গ্রুপে রয়েছে, মানে এই লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের সিমিলারিটি থাকবে, কিন্তু লিথিয়ামের সঙ্গে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়ামেরও কিছু সিমিলারিটি থাকছে। তার কারণটা হচ্ছে রিজন ডিউ টু সিমিলার আয়নিক পোটেনশিয়াল। সিমিলার আয়নিক পোটেনশিয়াল হওয়ার জন্য এদের কিছু কিছু প্রপার্টি আমার সিমিলারিটি আমি পাচ্ছি, কিছু কিছু প্রপার্টিতে আমি সিমিলারিটি পাচ্ছি। এবার আয়নিক পোটেনশিয়ালটা আমার হচ্ছে যে চার্জ বাই সাইজের রেশিও, চার্জ বাই সাইজের রেশিও। এদের যদি তুমি চার্জ না হয় আমি ধরলাম যে দুটো পজিটিভ, সাইজটা অলমোস্ট কম্পারেবল। তার কারণ হচ্ছে যে জাস্ট মানে এটা তো সব থেকে যেহেতু ছোট, তো সাইজের কথা পরে আসবো, অ্যাটমিক সাইজ।
তো তাও আমি বলছি যে এই লিথিয়ামের সাইজ সব থেকে ছোট, তারপরে এখানে এই আমার সোডিয়াম আসছে নিচের দিকে। কিন্তু এই যে ম্যাগনেসিয়ামের সাইজ লিথিয়ামের থেকে যে খুব কিছু ডিফারেন্স এর সাইজে তা নয়, ওর জন্য একটা সিমিলারিটি আসছে এই দুটোর মধ্যে। সেই একইভাবে বেরিলিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যেও, বোরন সিলিকনের মধ্যেও। তো এটা হচ্ছে আমার ডায়াগোনাল রিলেশনশিপ আর ব্রিজ এলিমেন্ট, এই দুটোই কানেক্টেড। ব্রিজ এলিমেন্ট হচ্ছে আমার সেকেন্ড পিরিয়ডে গুলো, তার কারণ হচ্ছে ডিউ টু ডায়াগোনাল রিলেশনশিপ, এবং ডায়াগোনাল রিলেশনশিপটা হচ্ছে তার কারণ হচ্ছে ডিউ টু সেম আয়নিক বা ডিউ টু সিমিলার আয়নিক পোটেনশিয়াল। তো আশা করি এটা বোঝা গেছে, এবং তাহলে একটা খাতায় তোমরা নোট করে নাও। এইবার একটা জিনিস দেখি যে ম্যাজিক নাম্বার কি জিনিস। যদি তোমরা পিরিয়ডিক টেবিলটা আমি এটা তোমাদেরকে সাজেস্ট করবো এখনই, যে তোমরা যখন এই লেকচার গুলো যখন দেখবে, এই পিরিয়ডিক টেবিলের লেকচার যখন দেখবে, তখন তোমরা হাতের কাছে একটা পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল তোমরা খোলা রেখো হাতের কাছে। তোমরা দেখো যে যে পিরিয়ডিক টেবিল যেটা তোমরা দেখছো এখন, আশা করি তোমাদের কাছে খোলা আছে। তোমরা সেখানে দেখো যে ফার্স্ট পিরিয়ডে নাম্বার অফ এলিমেন্টস কতগুলো রয়েছে। তোমরা দেখবে যে আমি ধরলাম হাইড্রোজেনকে অ্যালকালি মেটালস এর গ্রুপে রাখা হয়েছে। তাহলে নাম্বার অফ এলিমেন্টস আমার এদিকে হবে হাইড্রোজেন, এবং পুরো ইনার্ট গ্যাসগুলোর ওখানে গ্রুপে আমি পাবো এখানে হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম নাম্বার অফ এলিমেন্টস আমার জাস্ট দুটো হলো, 2। তো ফার্স্ট পিরিয়ড নাম্বার অফ এলিমেন্টস 2। সেকেন্ড পিরিয়ড নাম্বার অফ এলিমেন্টস কটা, আমার লিথিয়াম থেকে স্টার্ট হচ্ছে, ওদিকে আমার নিয়নে গিয়ে শেষ হচ্ছে। তোমরা গুনে দেখো 8টা পাবে। তারপরে থার্ডে আমার সোডিয়াম থেকে, থার্ড পিরিয়ড নাম্বার অফ এলিমেন্টস দেখবে আমার সোডিয়াম থেকে স্টার্ট হচ্ছে, আর্গনে গিয়ে শেষ হচ্ছে। সোডিয়াম থেকে স্টার্ট হচ্ছে, আর্গনে গিয়ে শেষ হচ্ছে। সেখানেও পাবে তোমরা 8টা। সেইভাবে ফোর্থ পিরিয়ডে দেখবে তোমরা পাবে 18টা। ফিফথে দেখবে, ফিফথেও তোমরা পাবে 18টা। সিক্সথে তোমরা পাবে 32টা। সেভেন্থে দেখবে, সেভেন্থেও তোমরা পাবে 32টা। এইটা হচ্ছে, এগুলো কি আমরা বলবো ম্যাজিক নাম্বারস। এই নাম্বারগুলো পুরো থরলি মনে রাখো, যে 2, 8, 8, 18, 18, 32, 32, এইভাবে থরলি মনে রাখো নাম্বারটা। মানে কেমন কিছু কঠিন নয়। 2, 8, 8, 18, 18, 32, 32, এই নাম্বারটা মনে রাখো। এইবার এই ম্যাজিক নাম্বারটা কিভাবে আসছে, কিভাবে হচ্ছে, সেটা আমি করে দেখাচ্ছি। তোমরা তার আগে এটাকে নোট করে নাও খাতায়। এইবার যদি তোমরা ইনার্ট এলিমেন্ট গুলোকে যদি তোমরা দেখো, প্রথমে আমাদের আসবে হিলিয়াম, দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, লাস্টে অর্গানেসন। হিলিয়াম যদি তোমরা দেখো, হিলিয়াম আমার রয়েছে ফার্স্ট পিরিয়ডে, নিয়ন রয়েছে সেকেন্ড পিরিয়ড, আর্গন রয়েছে থার্ড পিরিয়ড, ক্রিপ্টন ফোর্থ, জেনন ফিফথ, রেডন সিক্সথ, অর্গানেসন সেভেন্থ, লাস্টে। তোমরা যদি এবার এই ইনার্ট গ্যাস গুলোর যদি তোমরা অ্যাটমিক নাম্বারটা যদি তোমরা দেখো, হিলিয়াম রয়েছে 2-এ, হিলিয়ামের 2, নিয়নের 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86, অর্গানেসন 118। তাহলে এইবার যদি তোমরা কতর ডিফারেন্স যদি তোমরা এবার দেখো, প্রথমে তো 0 ছিল, 0 থেকে 2-এ এসছে হিলিয়ামে, ওখানে 2-এর ইনক্রিমেন্ট হয়েছে, ওখানে 2 হলো। এইবার 2 থেকে 10-এ এসছে, তাহলে 10 - 2 8 হয়, তাহলে প্লাস 8-এর ইনক্রিমেন্ট হলো। তারপর আর্গনের 18, 10 ছিল 18 হলো, 8-এর ইনক্রিমেন্ট। একইভাবে 18 থেকে 36, 18-এর ইনক্রিমেন্ট। 36 থেকে 54, 18-এর ইনক্রিমেন্ট। তারপর 54 থেকে 86, 32-এর ইনক্রিমেন্ট। 86 থেকে 118, আবার 32-এর ইনক্রিমেন্ট। এইটাই হচ্ছে আমার ম্যাজিক নাম্বার। এইভাবেই আমি ম্যাজিক নাম্বারটা পেলাম। প্রথমে 0 থেকে 2, 2, সেখান থেকে আমার এলো 2, 8, 8, 18, 18, 32, 32, 2, 8, 8, 18, 18, 32, 32, এটাই হচ্ছে আমার ম্যাজিক নাম্বার। তো এটা খাতায় নোট করে দাও, এবং এই ম্যাজিক নাম্বার ইউজ করে আমরা কিভাবে কোয়েশ্চেন সলভ করতে পারবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা এটা নোট করে নাও খাতায়। এইবার এখান থেকে কোয়েশ্চেন নিয়ে এসেছি।
এই টাইপের কোয়েশ্চেন গুলো খুবই ইন্টারেস্টিং। কোয়েশ্চেনটা আমাকে বলছে অ্যাটমিক নাম্বার অফ এজি সিলভার ইজ 47. In the same group, the atomic number of elements placed above and below Ag in long form of periodic table. আমাকে এখানে যে একটা এলিমেন্ট দিয়ে দিয়েছে, আমাকে সিলভার দিয়েছে, সিলভারের আমাকে অ্যাটমিক নাম্বারটা মেনশন করে দিয়েছে। তোমাদের কি এরকমই থাকবে, একটা এলিমেন্ট দিয়ে দেবে, তার অ্যাটমিক নাম্বারটা মেনশন করে দেওয়াও থাকবে। দিয়ে তোমাদেরকে হয়তো আইদার বলবে যে এলিমেন্টটা বললাম সে এলিমেন্টটা কোন গ্রুপে এবং কোন পিরিয়ডে আছে বলো, আইদার এভাবে বলতে পারে, নয়তো এখন আমি যেভাবে কোয়েশ্চেনটা এনেছি এভাবেও বলতে পারে যে ইন দি সেম গ্রুপ, ওই সেম গ্রুপে এই এজি কিন্তু কোন গ্রুপে আছে সেটা কিন্তু কোয়েশ্চেনে কোথাও বলে দেওয়া নেই, কিন্তু আমাকে জানতে চাইছে ইন দি সেম গ্রুপ দি অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্টস প্লেসড অ্যাবভ অ্যান্ড বিলো এজি, এই মাঝখানে ধরো এজিটা রয়েছে, সিলভার মাঝখানে রয়েছে, সিলভারের উপরে কোন এলিমেন্ট রয়েছে এবং সিলভারের নিচে কোন এলিমেন্ট রয়েছে, তাদের অ্যাটমিক নাম্বারটা তোমাকে বলতে বলেছে। তো তাহলে দেখা যাক এই রকম কোয়েশ্চেন গুলো কিভাবে আমি করব। সব থেকে আগে আমি দেখবো যে এই যে 47 তোমাকে যেই অ্যাটমিক নাম্বার ওয়ালা তোমাকে যেই এলিমেন্ট দিয়ে দেবে সেই অ্যাটমিক নাম্বারের আশেপাশে কোথায় ইনার্ট এলিমেন্ট আছে আমাকে সেটা খুঁজতে হবে। তাহলে আমি সেটা লিখি তোমাদের সুবিধার জন্য যে 47 এর কাছাকাছি দীর্ঘই হয় না হ্রস্বই হয়, দীর্ঘই হয় বলে, যাই হোক বহুকাল বাংলা লেখা প্র্যাকটিস নেই, যাই হোক সেটা বড় কথা নয়, এখন কেমিস্ট্রিটাই বড় কথা। 47 এর কাছাকাছি আমাকে ইনার্ট এলিমেন্ট খুঁজতে হবে, ইনার্ট এলিমেন্ট খুঁজতে হবে। 47 এর কাছাকাছি আমাকে ইনার্ট এলিমেন্ট খুঁজতে হবে। তাহলে এইবার ইনার্ট এলিমেন্ট গুলো কিরকম ভাবে রয়েছে আমি আবার এখানে ম্যাজিক নাম্বারটা আমি লিখছি 2 8 8 18 18 32 32। 2 হচ্ছে আমার হিলিয়াম, মানে এরকম পরপর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এবার যদি হিলিয়াম 2 হয়, 10 হচ্ছে নিয়ন, 18 হচ্ছে আর্গন, ক্রিপ্টন হচ্ছে 36, জেনন হচ্ছে 54 54, জেনন হচ্ছে 54 হ্যাঁ 54 54। তাহলে আমি বুঝতে পারছি যে 47, এবার তুমি দেখো যে যদি তুমি 47 থেকে তুমি 36 যদি মাইনাস করো তুমি 9 পাবে, কিন্তু তুমি যদি 54 থেকে 47 যদি মাইনাস করো তুমি 7 পাবে। তো এদিকে 7, এদিকে ডিফারেন্সটা কম, তাহলে কাছাকাছি আমার জেননই আসছে XE। তাহলে 47 এর কাছাকাছি আমি পেলাম 54 জেননকে, 47 এর কাছাকাছি আমি 54 জেননকে আমি পেলাম। আশা করি এই অবধি বোঝা যাচ্ছে। সরি, এইবার আমাকে দেখতে হবে যে এই জেননটা তো আমার যেটাকে বলে যে আমার ইনার্ট এলিমেন্টস এর গ্রুপে রয়েছে, এই জেননটা আমার 18th গ্রুপে রয়েছে, 18th গ্রুপ। এই দুজনের মাঝখানে আমি ডিফারেন্স 7 পেলাম, তাহলে আমাকে এটা 18th রয়েছে, তাহলে আমাকে যদি আমি 18 মাইনাস 7 যদি আমি করি তাহলে আমি 11 ইউনিটস পাবো। আর এই 11 ইউনিটস মানে হচ্ছে আমার 47 লাইজ ইন 11th গ্রুপ। আমার এই এজি যেটা আমার সিলভার আমার 11th গ্রুপে রয়েছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এইবার তোমরা এখানে দেখো, এবার একটা জিনিস খুবই ভালো করে
আমার কথাটা এবার শোনো। এই জিনিসটা তাহলে আমি এখানে একবার করি যে এইখানে আমার 47 রয়েছে, ডট ডট ডট, এইখানে আমার 54 এ জেনন রয়েছে, 54 এর উপরে আমার 36 এর আর্গন ক্রিপ্টন রয়েছে। এইবার খুব ভালো করে আমাকে এবার তোমরা নিজেদেরকে চিন্তা করো, তোমরা 47 এর জায়গায় বসে আছো, তোমরা নিজেরা 47 এর জায়গায় বসে আছো, তোমাদের সামনে রয়েছে জেনন, তোমার সামনে জেনন রয়েছে, মানে তোমাদের সামনে 54 রয়েছে এবং পেছনে 36 এর ক্রিপ্টন রয়েছে। তোমরা যখনই সামনের দিকে যখন দেখবে, তোমরা সামনের দিকে যখন দেখবে, তার মানে সামনের দিকে যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটা যেই পিরিয়ডে রয়েছে তুমিও সেই পিরিয়ডে রয়েছো। তুমি যখন সামনের দিকে দেখবে, সামনের দিকে দেখছো মানে তুমি তোমার আগের যে ইনার্ট গ্যাসটা তোমার আগে আসবে, যেটা আসেনি, যেটা আসবে, সেই ইনার্ট এলিমেন্টটাকে তুমি যখন দেখছো, তার মানে সেই ইনার্ট এলিমেন্টটা যেই পিরিয়ডে রয়েছে তুমিও সেই পিরিয়ডে রয়েছো। আশা করি বোঝা যাচ্ছে। কিন্তু যখন আমি পেছনে দেখতে বলবো, তার মানে হচ্ছে যে তুমি যখন পেছনে দেখছো তখন তুমি যে ইনার্ট এলিমেন্টটাকে তুমি ছাড়িয়ে চলে এসেছো, তুমি 36কে ছাড়িয়ে চলে এসেছো। তার মানে 36 যেই পিরিয়ডে রয়েছে তুমি তার পরের পিরিয়ডে রয়েছো। আশা করি কথাটা বোঝা যাচ্ছে। যখন তুমি তোমার আগের ইনার্ট গ্যাসটা তুমি যখন দেখবে, তখন সেই ইনার্ট গ্যাসটা যে পিরিয়ডে ছিল তুমিও সেই পিরিয়ডে আসো। কিন্তু যখন তুমি পেছনে দেখবে, তখন যে ইনার্ট গ্যাসটা তোমার ছিল যে পিরিয়ডে, তুমি তার পরের পিরিয়ডে আসো। তাহলে এখানে আমার এই সেকেন্ড 18-এ এই জায়গায় আমার জেনন লাই করছে, এখানে আমার জেনন রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এইখানে আমার রয়েছে। ঠিক আছে, এই সেকেন্ড 18টাতে। তাহলে আমাকে যদি ফিরে যেতে হয় পেছন দিকে, তাহলে আমি -18 করব। এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বলছি তোমাদেরকে, এটা আমি -18 করব। যদি আমাকে সামনের দিকে এগিয়ে আসতে হয় তাহলে আমি +32 করব। আশা করি বোঝা গেল। তাহলে সেই ক্ষেত্রে আমি 47 থেকে আমি 18 বাদ দেব। 47 থেকে বাদ দেওয়া মানে হচ্ছে 28 মতো হচ্ছে। 28 নয়, 20 যদি বাদ দিতাম 27 আর 2, হ্যাঁ ঠিক আছে 29। তাহলে আমার 29 হচ্ছে, 29 হচ্ছে। এবার যদি আমি 47-এর সঙ্গে যদি আমি 32 যোগ করি, তাহলে 49 এবং আমার 79, 79 আমার হচ্ছে। তাহলে আমি বলতে পারবো যে আমার সিলভার যেখানে হচ্ছে 47 এর আগের, মানে 47 যে আমার 11th গ্রুপ বলছি, 47 আমার রয়েছিল 1 2 3 4 5 5th পিরিয়ডে। তাহলে 47 আমার রয়েছিল, এটা লিখে দিই, 5th পিরিয়ডে আমার সিলভার ছিল। তাহলে আমি বলতে পারবো যে আমার 4th পিরিয়ডে আমার 29 নম্বর দেওয়া এলিমেন্ট আমার থাকবে। 4th পিরিয়ডে আমার 29 নম্বর দেওয়া এলিমেন্ট থাকবে এবং 29টা হচ্ছে আমার কপারের, Cu কপার। এবং এটা 5th ছিল, তাহলে আমার 6th এ থাকবে হচ্ছে 79। 6th এ 79 কার অ্যাটমিক নাম্বার আমরা দেখে নিই। আমাদের গোল্ডের অ্যাটমিক নাম্বার হচ্ছে 79। 6th পিরিয়ডে গোল্ড রয়েছে, গোল্ডের অ্যাটমিক নাম্বার আমার 79 AU গোল্ড। তো আশা করি এটা বোঝা গেল যে এরকম কোয়েশ্চেন কিভাবে করবো। আবার এখানে আমি এটা করেও দিলাম যে যদি তোমাদেরকে এটা এখানে জিজ্ঞেস করতো যে এই যে এজিটা, যে সিলভারটা কত নাম্বার গ্রুপে রয়েছে এবং কত নাম্বার পিরিয়ডে আছে বলো, তা তোমরা এখান থেকে ওটা এইভাবে করবে, 18 থেকে 7 বাদ দেবে। 7টা কিভাবে পেলে, কিভাবে পেলাম আশা করি তোমরা বুঝতে পারছো। 11th ইউনিট পেলাম, 11th ইউনিট মানে 11th গ্রুপে রয়েছে, তাহলে 11th গ্রুপ হয়ে গেল। এবং পিরিয়ড যেটা, সেটা বার করার জন্য আমাকে সেই আবার এই ম্যাজিক নাম্বার বলতে পারো, বা ম্যাজিক নাম্বার আমাকে দেখতে হচ্ছে ইউনিটেও,
তো তুমি জেননটা কত নাম্বার পিরিয়ডে রয়েছে, হ্যাঁ কত নাম্বার পিরিয়ডে রয়েছে সেটা যদি তুমি জানতে পারো তাহলেই তুমি বলতে পারবে যে এই সিলভারটা কত নাম্বার পিরিয়ডে রয়েছে। তো আশা করি এটা বোঝা গেল কিভাবে এরকম কোয়েশ্চেন গুলো করবো। এরকম কোয়েশ্চেন অনেক সময়তেই দিয়ে দিতে পারে, আসে এরকম কোয়েশ্চেন। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। আশা করি এরকম কোয়েশ্চেন এলে করতে পারবে। বোঝা গেছে আশা করি। এবার পরের কোয়েশ্চেন দেখা যাক। এই কোয়েশ্চেনে আমি বলেছি an element has atomic number 37. The block, S block, P block, D block, F block, সেই ব্লক বলতে বলেছে, the block and group of this element. স্যার আমি একটা কোয়েশ্চেন এখানে অ্যাড করে দিচ্ছি, দি ব্লক অ্যান্ড গ্রুপ, তার সঙ্গে পিরিয়ডটাও তোমাকে বলতে আমি বলছি। ব্লক, গ্রুপ অ্যান্ড পিরিয়ড অফ দিস এলিমেন্ট তুমি বের করো। তোমরা এই কোয়েশ্চেনটা নিজে নিজে ট্রাই করো, তারপর যদি না হয় তখন আমার সলিউশন দেখবে। ভিডিও তোমরা পজ করে করতে পারো। 37, আমি কি বলেছি যে কাছাকাছি ইনার্ট এলিমেন্ট আমি খুঁজবো। তো যদি আমরা এই ম্যাজিক নাম্বার যদি দেখি 2, 8, 8, 18, 18, আর লিখছি না বাকিটা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। ক্রিপ্টনের আমি জানি 36, ক্রিপ্টন 36, 54, আর্গন 18, তাহলে ক্রিপ্টন 36 আমাকে দিয়েছে 37। তো অফকোর্স আমার ক্রিপ্টন সব থেকে কাছাকাছি আমি পেলাম। আমি লিখি বরং এখানে কাছাকাছি ইনার্ট এলিমেন্ট হচ্ছে, হ্যাঁ লিখে আছে লেখা, যাই হোক ইনার্ট এলিমেন্ট হচ্ছে আমার ক্রিপ্টন, যে হচ্ছে আমার 36। এবার তোমাদেরকে আমি আগেই এতক্ষণ ধরে আমি ওটা বোঝালাম যেটা, যে তুমি নিজেকে তুমি 37-এর জায়গায় তোমরা নিজেদেরকে বসাও। তোমরা দেখো যে মানে তোমরা এটা বোঝো যে তোমরা সামনে দেখবে নাকি পেছনে দেখবে। যদি তোমরা পেছন দিকে দেখো তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা যে পিরিয়ডে বসে আছো, আগের ইনার্ট এলিমেন্টটা আমার আগের পিরিয়ডে ছিল। তোমরা যখন সামনের দিকে যখন দেখবে তখন সামনের ইনার্ট এলিমেন্টটা যে পিরিয়ডে বসেছিল তুমিও সেই পিরিয়ডেই বসে আছো। কিন্তু যখন তোমরা পেছনে দেখবে তখন তোমরা যে পিরিয়ড ছাড়িয়ে চলে এসেছো তোমরা সেই পিরিয়ড দিকে তোমরা তাকিয়ে দেখছো। তো আমার কাছে যদি আমি পিরিয়ড দেখতে হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ক্রিপ্টন আমার ছিল ফোর্থ পিরিয়ড। তাহলে আমার কি যেন বলে এই 37টা, therefore 37 আমার কাছে হবে ফিফথ পিরিয়ড। আশা করি কোনো সমস্যা নেই। এইবার এইটা একটু যদি তুমি কমন সেন্স লাগাও, 36 এর পরেই 37 আসে, তাহলে 36 আমার 18th গ্রুপ, তাহলে 18th এর পরে 36 এর পরে আমার এদিকে চলে আসছে 37। তাই 37 আমার অফকোর্স নিশ্চয়ই রয়েছে ফার্স্ট গ্রুপে। আশা করি বোঝা গেল, ফার্স্ট গ্রুপে রয়েছে। এবং ফার্স্ট গ্রুপে আমার থাকে অ্যালকালি মেটালস গুলো। অ্যালকালি মেটালস আমার কোন ব্লকে পড়ে? এস ব্লকে পড়ে। তাহলে এটা আমার এস ব্লক। আশা করি বোঝা যাচ্ছে কিভাবে আমি কোয়েশ্চেন গুলো করবো। তো এটা তোমরা খাতায় নোট করে নাও। এইবার পরের কোয়েশ্চেন, ইন দি এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 117 and 120, 120 তোমার পিরিয়ডিক টেবিলে পাবে না, এটা একটা হাইপোথেটিক্যাল ধরা হয়েছে, তাই লিখেছে ইয়েট টু বি ডিসকভার্ড। হয়তো বা পাওয়া কোথাও গেল, হয়তো যেখানে আমাদের ইসরো পাঠালো চন্দ্রয়ান 3, সেখানে যদি পাওয়া যায় কিছু, বা এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যদি কোনো এক্সো প্ল্যানেটে কিছু যদি পায়, যাই হোক, তো সেরকম একটা 120তে হয়তো বুঝতে পারে। তাহলে ইন হুইচ গ্রুপ উড ইউ প্লেস দিস এলিমেন্টস? তো তাহলে তোমরা কোন গ্রুপে এই দুটো এলিমেন্টকে তোমরা রাখবে? তাহলে সে একইভাবে যদি ম্যাজিক নাম্বার আমরা যদি দেখি,
2, 8, 8, 18, 18, 32, 32। লাস্টে অর্গানাইজেশন, আমাকে অর্গানাইজেশনের কাছাকাছি আমাকে দেখতে হবে। একশো 17 কোন গ্রুপে আমার থাকবে? অর্গানাইজেশন আমার 118, তাহলে 117 কোন গ্রুপে থাকবে? অফকোর্স তার আগের গ্রুপে। অর্গানাইজেশন আমার রয়েছে 18th গ্রুপে, 18th গ্রুপে, তাহলে আমার 117 নিশ্চয়ই রয়েছে 17th গ্রুপে। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে অর্গানাইজেশন যদি আমার 118 হয় এবং সেটা যদি আমার 18th গ্রুপে লাই করে, তাহলে আমার 120 যেটা, সেটা আমার নিশ্চয়ই লাই করবে সেকেন্ড গ্রুপে, কারণ অর্গানাইজেশন লাস্ট ইনার এলিমেন্ট, তারপরে এই দিকে চলে আসবে। 119 আসবে আমার অ্যালকালি মেটালস, 120 আসবে আমার অ্যালকালাইন আর্থ মেটাল, তো সেটা আমার সেকেন্ড গ্রুপ পড়বে, আর 117 আমার 17th গ্রুপ পড়বে। আশা করি বোঝা যাচ্ছে এরকম কোয়েশ্চেন। তো এরকম কোয়েশ্চেন তোমার চলে আসতে পারে, তো দেখে নাও এগুলো ভালো করে। এরপরে শুরু করছি ওই অ্যাটমিক রেডিয়াস বা ওই ট্রেন্ড গুলো, যেগুলো মেনলি পিরিয়ডিক প্রপার্টিজে দেখা হয়। তো নোট করে নাও এটা। এইবার দেখবো পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটিটা দুটো ভাগ, একটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড এফেক্টিভ, এবং জেড এফেক্টিভের সঙ্গেই রিলেটেড হচ্ছে আমার স্ক্রিনিং এফেক্ট। জেড এফেক্টিভটা কি সেটা আগে দেখি। নেট অ্যাট্রাকশন ফোর্স বা নেট অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাইড বাই নিউক্লিয়াস অন টেস্ট ইলেকট্রন ইজ নোন অ্যাজ জেড এফেক্টিভ। এই টেস্ট ইলেকট্রনটা কি? টেস্ট ইলেকট্রনটা হচ্ছে যে ধরো একটা কোন একটা পার্টিকুলার এলিমেন্ট ধরো তুমি নিয়েছো, ধরো তুমি সোডিয়াম নিয়েছো, এবার সোডিয়ামের আউটারমোস্ট ইলেকট্রন, আউটারমোস্ট অরবিটে একটা ইলেকট্রন রয়েছে, যেটা আমার ভ্যালেন্স ইলেকট্রন, যেটাকে আমি জানি ভ্যালেন্স ইলেকট্রন বলে। এবং যদি আমি ভ্যালেন্স ইলেকট্রনটাকে যদি আমি কনসিডার করি, সেটাকে যদি আমি পিন পয়েন্ট করি, সেটাকে যদি পাখির চোখ করে যদি আমি সেটাকে দেখি, তাহলে আমি ওই ভ্যালেন্স ইলেকট্রন অফ সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রনটাকে তখন আমি বলবো টেস্ট ইলেকট্রন। মানে আমি যে ইলেকট্রনটাকে আমি টার্গেট করছি, যে ইলেকট্রনটার কথা আমি চিন্তা করছি, সেই ইলেকট্রনটা আমার হয়ে যাবে টেস্ট ইলেকট্রন। তাহলে আমার হচ্ছে যে নেট অ্যাট্রাকটিভ বা নেট অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাইড বাই নিউক্লিয়াস যে আমার টেস্ট ইলেকট্রনটার ওপর যতটা ফোর্স অ্যাপ্লাই করবে, যতটা অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করবে, কারণ নিউক্লিয়াস আবার পজিটিভ এবং ইলেকট্রন আবার নেগেটিভ, ওর জন্য যতটা ও অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করবে টেস্ট ইলেকট্রনটার ওপর, সেটাই হচ্ছে আমার জেড ইফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। জেডটা ওপরে ইএফএফ মানে এফেক্টিভটা নিচে ছোট্ট করে জেড এফেক্টিভ। এবার এই জেড এফেক্টিভকে আমি সিগমা দিয়ে ডিনোট করব। এটা হচ্ছে সিগমা দিয়ে আমি ডিনোট করব। এই সিগমাটা হচ্ছে আমার শিল্ডিং কনস্ট্যান্ট। এবার সেকেন্ড পয়েন্ট, দি ডিক্রিজ ইন ফোর্স অফ অ্যাট্রাকশন অন ভ্যালেন্স ইলেকট্রন ডিউ টু ইনার শেল ইলেকট্রন ইজ কল্ড স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট। মানে হচ্ছে এটা সব সময়তেই হবে, যে কোনো ইলেকট্রনের জন্যই হবে, যে ধরো আমি সোডিয়ামটাই নিচ্ছি, সোডিয়ামের আউটার মোস্ট অরবিটে আমার একটা ইলেকট্রন রয়েছে, তার আগেরটাতে কুল মিলিয়ে আমার 8টা রয়েছে। তো তাহলে এখানে ব্যাপারটা ওই রকমই, যে এই যে আমার আউটার মোস্ট ইলেকট্রনটার উপর তো আমার নিউক্লিয়াসটা একটা ফোর্স লাগাবে, সেই আউটার মোস্ট ইলেকট্রনটার উপর যে ফোর্সটা আমার নিউক্লিয়াস লাগাবে, সেইটাকে ওই সোডিয়ামের ইনার মোস্ট ইলেকট্রন গুলো আবার কাউন্টার করবে। মানে ইনার মোস্ট ইলেকট্রন গুলো ওর যে নিউক্লিয়াস, সোডিয়ামের নিউক্লিয়াসটাকে, আউটার মোস্ট ইলেকট্রনটাকে খুব বেশি শক্তি দিয়ে আউটার মোস্ট ইলেকট্রনটাকে টানতে দেবে না। এটা অ্যাট্রাকটিভ ফোর্স, মানে আউটার মোস্ট ইলেকট্রনটাকে নিউক্লিয়াস চেষ্টা করবে আরো নিজের ভেতর দিকে টেনে আনতে। কিন্তু সোডিয়ামের নিজের যে বাকি ইলেকট্রন গুলো, যেগুলো ইনার ইলেকট্রন, সেইগুলো একটা বাধা দেবে, যে অ্যাট্রাকটিভ ফোর্সটাকে একটা বাধা দেবে, যে না, তুমি আউটার মোস্ট ইলেকট্রনটাকে তুমি অ্যাট্রাক্ট করো না। সেটাই আমাকে বলছে যে ডি ডিক্রিজ ইন ফোর্স অফ অ্যাট্রাকশন অন ভ্যালেন্স ইলেকট্রন ডিউ টু ইনার শেল ইলেকট্রন ইজ কল্ড স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট। এটা কি আমরা স্ক্রিনিং এফেক্ট বলে জানি, বা এটা কি আমরা শিল্ডিং এফেক্ট বলে জানি। শিল্ড করা মানে বাধা দেওয়া। দ্যাট ইজ
টোটাল রিপালসিভ ফোর্স ইজ কল্ড, এটা কি দ্যাট ইজ টোটাল রিপালসিভ ফোর্স যেটা রিপালশন দিচ্ছে ইজ কল্ড শিল্ডিং এফেক্ট। এটাকে তোমরা আরেকটা ভাবে তোমরা এটা নিজেরা তুমি এক্সপিরিয়েন্স করতে পারো, সেটা হচ্ছে যে তোমরা একটা খাতার পাতা নেবে, পাতাটাকে যদি তোমরা টিভির রিমোটের সামনে যদি তোমরা ওটাকে পাতাটাকে রাখো এবং টিভিটাকে যদি তোমরা কন্ট্রোল করার চেষ্টা করো, যদি একটা পাতাই যদি তোমাদের সামনে থাকে কোনো অসুবিধা হবে না। কিন্তু এবার যদি তুমি পাতাটাকে একটা ভাঁজ করে দাও, যদি মানে লেয়ারটা তুমি যদি একটা লেয়ার যদি তুমি এক্সট্রা বাড়িয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তুমি যদি লেয়ারটাকে আরো বাড়িয়ে দাও তাহলে সেক্ষেত্রে আর একটু অসুবিধা হবে। এইবার যদি তুমি লেয়ারটাকে একটা মোটা লেয়ার করে দাও, তাহলে কিছুক্ষণ পর দেখবে যে টিভির যে রিমোটটা, সেই রিমোটের থেকে তুমি আর কন্ট্রোল করতে পারছো না টিভিটাকে। তো এইভাবে তুমি একটা নিজেরা তুমি একটা এক্সপিরিয়েন্সের মতো করতে পারো বা এক্সপেরিমেন্টের মতো করতে পারবে, যেটা তোমরা এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটাকে বা তার সঙ্গে এই স্ক্রিনিং এফেক্টটাকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। Due to shielding effect, valence electron experiences less force of attraction exerted by nucleus. এই shielding এফেক্টটার জন্য ভ্যালেন্স ইলেকট্রনটা যতটা ফোর্স ওর উপর লাগার কথা ছিল ততটা ফোর্স ও নিজের উপর এক্সপিরিয়েন্স করে না, কারণ অনেকটা ফোর্স ইনার মোস্ট ইলেকট্রন গুলো শিল্ড করে দিচ্ছে। exerted by nucleus, that is total attraction force experienced by valence electron is called Z effective. এই টোটাল যে অ্যাট্রাকশন ফোর্সটা ভ্যালেন্স ইলেকট্রনটা এক্সপিরিয়েন্স করছে, মানে ওই শিল্ড হয়ে যাওয়ার পর ওই শিল্ডিং এফেক্টটা অ্যাপ্লাই হওয়ার পরও যেটুকু ফোর্স ভ্যালেন্স ইলেকট্রনটা এক্সপিরিয়েন্স করছে সেটাই হচ্ছে আমার জেড এফেক্টিভ। এবার এই যে স্ক্রিনিং পাওয়ারটা, কার স্ক্রিনিং পাওয়ার কেমন, কোন ব্লকের যে এসপিডিএফ এই যে চারটে ব্লক, এই চারটে ব্লকের মধ্যে কার স্ক্রিনিং পাওয়ার বা কার শিল্ডিং এফেক্ট কেমন সেটা দেখা যায়। এস এর হচ্ছে সব থেকে বেশি, এস, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তার কারণ হচ্ছে এস এর সাইজ সব থেকে ছোট, যত ছোট সাইজ হবে তত ইলেকট্রন গুলো আরো বেশি কম্প্যাক্ট হয়ে থাকবে, যার ফলে এই যে তোমার যে রিপালসিভ ফোর্সটা থাকবে এবং তার জন্য এই নিউক্লিয়াসের ভ্যালেন্স ইলেকট্রনের উপর যে ফোর্সটা বা যে অ্যাট্রাকটিভ ফোর্সটা লাগার কথা ততটা ফোর্স লাগবে না, অনেকটা কম ফোর্স আমার লাগবে। না সরি এটা ভুল বললাম, যে স্ক্রিনিং পাওয়ার অনুযায়ী সেটা দেখবো, সেটা হচ্ছে এস এর সব থেকে বেশি মানে হচ্ছে ইলেকট্রনগুলো ততটা কম্প্যাক্ট হয়ে আছে, যত কম্প্যাক্ট হয়ে থাকবে তার মানে হচ্ছে যে স্ক্রিনিং এফেক্ট মানে এই যে যার যত জেড এফেক্টিভটা যার যত বেশি হবে, মানে যত বেশি নিউক্লিয়াসটা টেনে ধরে রাখতে পারবে আউটার মোস্ট ইলেকট্রনটাকে, ততই ইলেকট্রনটা ওই এলিমেন্টটার লাস্ট অরবিটটা ছেড়ে বেরিয়ে যাওয়ার চান্স কম, তত ও বেরিয়ে যেতে চাইবে না, তত নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে টাইটলি নিজের মধ্যে ধরে রাখবে। তো সেই ব্যাপারটাই হচ্ছে এসপিডিএফ, যত সাইজ কম তত নিউক্লিয়াসটা আরো বেশি ভাবে ও বাইরের ইলেকট্রনের উপর নিজের ক্ষমতা ও দেখাতে পারবে। যত সাইজ বেড়ে যাবে তত ও ক্ষমতা আরো লুজ করবে, কারণ প্রথমত শিল্ডিং এফেক্টটাও রয়েছে যেটা স্ক্রিনিং পাওয়ারটা, এবং তার সঙ্গে এই জেড এফেক্টিভ, যার জন্য জেড এফেক্টিভটা ওখানে আরো বেশি কমে যাচ্ছে, যার জন্য ইলেকট্রনটা ওখানে আরো বেশি ইজিলি ইলেকট্রনটা বেরিয়ে যেতে চাইবে। কিন্তু যত সাইজ ছোট হবে তত বেরোতে পারবে না, তত ওর নিজের ইলেকট্রনটা তত ওই অ্যাটমের মধ্যেই থাকবে। এইবার যদি আমি ট্রেন্ডটা দেখি জেড এফেক্টিভের কেমন ট্রেন্ড, সেটা যদি আমি দেখি অ্যালং দি পিরিয়ড, অ্যালং দ্য পিরিয়ড যখন আমি বলবো তার মানে হচ্ছে পিরিয়ড থেকে লেফট টু রাইট, অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট জেড এফেক্টিভ আমার বাড়বে, ডাউন দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম জেড এফেক্টিভ আমার কমবে, লেফট টু রাইট বাড়বে, টপ টু বটম কমবে। আশা করি এটা বোঝা গেল, এটা তোমরা খাতায় নোট করে নাও। এবার আমার পরের টপিক বা যেটা আমার এই পিরিয়ডিক প্রপার্টিজ বা পিরিয়ডিক টেবিলে যেটা আমার মেইন টপিক এখান থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। আগেটাও ছিল, যাই হোক, মানে জেড এফেক্টিভ এর পার্টটা। তো এই পিরিয়ডিক প্রপার্টিজ আমার হচ্ছে প্রপার্টিজ হুইচ আর রিপিটেড আফটার আ ফিক্সড ইন্টারভেল আর নোন অ্যাজ পিরিয়ডিক প্রপার্টিজ। যে প্রপার্টি গুলো একটা ফিক্সড ইন্টারভেলের পর রিপিট হচ্ছে সেগুলোকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিজ। যেরকম লিথিয়ামের নিচে আমরা জানি যে গ্রুপ 1 লিথিয়ামের নিচে আমার সোডিয়াম রয়েছে, তো লিথিয়ামের পরে যদি লিথিয়াম আমার নাম্বার 3 তে হয়
তো 3 এর পর যদি 7টা এলিমেন্ট আমি ক্রস করি, 7টা এলিমেন্ট ক্রস করার পর তাহলে 10 হলো, 10-এর পর 11 নম্বর আমি পেলাম সোডিয়ামকে। তো এরকম একটা ফিক্সড ইন্টারভেলে রিপিট হচ্ছে। তো এই ফিক্সড ইন্টারভেলে এই রিপিটেশনটা যদি হয় সেটাকে আমরা বলি পিরিয়ডিক প্রপার্টিজ। এই পিরিয়ডিক টার্মটা যে পিরিয়ডিক ভাবে যে রিপিট হচ্ছে, এটা তোমরা ওই ক্লাস 11-এ তোমরা ফিজিক্সে তোমরা ওয়েভস এ পাবে, তোমরা এসএইচএম এ পাবে, সেখানে যে একটা ফিক্সড ইন্টারভেলের পর রিপিট হচ্ছে ওই ব্যাপারটা তোমরা ওখানেও পাবে। তো এখানেও ব্যাপারটা ওরকমই, যে প্রপার্টিটা একটা সার্টেন পিরিয়ডের পর মানে একটা সার্টেন ইন্টারভেলের পর রিপিট হচ্ছে। মানে লিথিয়ামের যেরকম প্রপার্টি সেরকম সেম প্রপার্টি আমার সোডিয়ামের হবে, কারণ আমরা জানি যে ওরা সেম গ্রুপে রয়েছে। তো এটাই কারণ। তো এবার আমার হচ্ছে দেয়ার আর 4 পিরিয়ডিক প্রপার্টিজ, 4টে পিরিয়ডিক প্রপার্টিজ আমার হয়। 1 নম্বর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, 2 নম্বর আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি, 3 নম্বর ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন পাওয়ার প্রবণতা, আর আয়নাইজেশন এনথালপি হচ্ছে যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা, আর 4 হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। এই সবগুলো ডিটেলসে এবার আমরা দেখব। এদের ব্যতিক্রম কি কি, এদের এক্সেপশন কি কি, এর সবগুলোই আমরা এবার দেখব। তো কোনো ঘাবড়ানোর কিছু নেই যে এক্সেপশন মানেই আমাকে সেটাই মুখস্থ করতে হবে। আর এটাই ন্যাচারাল যে এক্সেপশন থেকেই তোমার কোয়েশ্চেন আসবে মেনলি। তোমাকে হয়তো দিয়ে দিল যে 4টা অপশন দিল, 4টা অপশনের মধ্যে তোমাকে হয়তো দিল যে 3টে অপশন যেখানে এক্সেপশন নেই, যেগুলো ঠিকঠাক ভাবে সাজানো রয়েছে, আর একটা অপশন তোমাকে এক্সেপশন দিয়ে দিল, সেটাই তোমাকে মার্ক করতে হবে। তো এরকম তোমাকে এক্সেপশন থেকেই 90% টাইম তোমার কোয়েশ্চেন আসবে। তো আর এমন নয় যে এক্সেপশন থেকে বাকিগুলো যেগুলো জেনারেল প্রপার্টি যেগুলো ফলো করে সেখান থেকেও এক আধটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তো যাই হোক, এক্সেপশন মানে যে এই নয় তোমাকে মুখস্থ করতে হবে। তোমরা যদি লজিকটা বোঝে নাও ওর পেছনে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি তোমাদেরকে লজিকটাই বোঝানোর চেষ্টা করবো। তো এটা খাতায় নোট করে নাও। এবার আমার প্রথম পিরিয়ডিক প্রপার্টি সে হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। সেটা হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন অফ আউটারমোস্ট শেল। ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন অফ আউটারমোস্ট শেল। আউটারমোস্ট শেল যেটাই আমার থাকবে, সেই শেলে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্সটাই আমার হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এই রেডিয়াস কথাটা আমার হচ্ছে সিঙ্গুলার, রেডিয়াইটা আমার হচ্ছে প্লুরাল। তো আমি রেডিয়াই ইউজ করেছি, মানে সেটা এটাকে আমি জাস্ট প্লুরালে দেখাতে চাইছি। তো অ্যাটমিক রেডিয়াই বা অ্যাটমিক রেডিয়াস, এটার আমার 3টে ধরন আছে, এটা আমার 3টে টাইপ আছে। একটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াই, একটা হচ্ছে মেটালিক রেডিয়াই, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। তো এবার এক এক করে দেখা যাক যে এগুলো কি হয়। প্রথমে আমার কোভ্যালেন্ট রেডিয়াই, এইটা হচ্ছে দি হাফ অফ দি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন 2 atoms joined by a covalent bond। একটা কোভ্যালেন্ট বন্ড, যদি দুটো অ্যাটম বা একটা সেম অ্যাটম ওদের মধ্যে যদি কোভ্যালেন্ট বন্ড থাকে, যদি একটা কোভ্যালেন্ট বন্ডের সাহায্যে যদি ওরা একে অপরের সঙ্গে যদি লেগে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওদের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স মানে এই যে একটা অ্যাটমের নিউক্লিয়াস, এই একটা অ্যাটমের নিউক্লিয়াস, তো এই দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা ওটাই হচ্ছে আমার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সে আমার জাস্ট হাফটা, তার মানে যদি আমি ফর্মুলা দেখি তাহলে ওটা আমার d/2 হয়ে যাবে ফর হোমো অ্যাটমিক মলিকিউল। হোমো অ্যাটমিক মলিকিউল তার মানে হচ্ছে যে দুটো অ্যাটম যেন আমার সেম হবে। হোমো অ্যাটমিক মলিকিউল দুটো অ্যাটম সেম হয়েছে, তার জন্য আমার d/2 হয়েছে। ডিটা হচ্ছে আমার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা। এই দুটো অ্যাটম আমার কোভ্যালেন্ট বন্ডের সাহায্যে একসঙ্গে লেগে আছে। তো এই দিকে যেটা বাম দিকে এ রয়েছে এটার যে নিউক্লিয়াস, আর ডান দিকে এ যে রয়েছে এটার নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা, এই দুটো ডিস্টেন্সকে ডিভাইডেড/2 করে, মানে এই হাফের ভ্যালুটা, সেটাই আমার কোভ্যালেন্ট রেডিয়াই ফর হোমো অ্যাটমিক মলিকিউল। আশা করি বোঝা গেছে। এবার দেখা যাক হেটেরো অ্যাটমিক মলিকিউল। হেটেরো অ্যাটমিক মানে হোমো যেরকম ছিল আমরা দুটোই সেম সাইজ, মানে হোমো মানে দুটো সেম হবে, আর হেটেরো মানে একটা সাইজ বড় একটা সাইজ ছোট। দেখতে পাচ্ছ তোমরা, একটা সাইজ বড় একটা সাইজ ছোট। তাহলে এই ক্ষেত্রে আমার আর যেটা হবে সেটা আমার Ra+B হবে। Ra+Bটা আমার হবে Ra+Rb/2, মানে অ্যাভারেজের মতো হয়ে যাবে আর কি, Ra+Rb/2। তো তোমাদের মধ্যে এবার কোয়েশ্চেন আসবে যে Ra এবং Rb-টা কি হবে। Ra-টা আমার যেটা হবে, আমি ধরবো যে এই যে এটা যদি একটা
এর সঙ্গে যদি একটা লাইক মলিকিউল মানে এর মতনই দেখতে একটা মলিকিউলের সঙ্গে যদি কোভ্যালেন্ট বন্ড করতো, তাহলে ওদের মধ্যে যে ডিস্টেন্সটা হতো সেই ডিস্টেন্সটা ডিভাইডেড বাই 2। মানে এই যে একটা আমি মলিকিউল করেছি, এই দুটোই এ মলিকিউল, তো এদের মধ্যে যেটা ডিস্টেন্স ডি এ টু এ, এটা এ মাইনাস এ না, এটা এ টু এ, ডি এ টু এ বাই 2। আর বির ক্ষেত্রে আমি এই বি মলিকিউলটাকে আমি ধরেছি যে ও আর একটা বি মলিকিউলের সঙ্গে কোভ্যালেন্ট বন্ডে গেছে, তাহলে সেক্ষেত্রে আর বিটা আমার হবে ডি বি টু বি বাই 2। তো ওটা আমি ভ্যালু পেয়ে গেলাম আর এ এবং আর বি। তো এবার যখন আমি ফর্মুলায় পুট করবো আর এ প্লাস আর বি, সেখানে আমি করবো যে আর এ প্লাস আর বি বাই 2, আর এ প্লাস বি তে আর এ প্লাস আর বি বাই 2। তো এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট রেডিয়াই। আশা করি বোঝা গেছে, এটা তোমরা খাতায় নোট করে নাও। তারপরে মেটালিক রেডিয়াই করবো এবং তারপরে লাস্টে ভ্যান ডার ওয়াল রেডিয়াইটা। তো এটা তোমরা আগে খাতায় নোট করে নাও। এইবার দেখা যাক মেটালিক রেডিয়াই এবং ভ্যান ডার ওয়াল রেডিয়াই। প্রথমে মেটালিক রেডিয়াই, সেটা হচ্ছে না শুনে বুঝতে পারছো, মেটাল ক্রিস্টালের মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে, দি হাফ অফ দি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু মেটাল অ্যাটমস ইন আ মেটালিক ক্রিস্টাল। একটা মেটাল ক্রিস্টালের মধ্যে দুটো সেম মেটাল অ্যাটমের মধ্যে, মেটাল অ্যাটম গুলো এরকম কাছাকাছি সব কম্প্যাক্ট হয়ে থাকে, তো এই দুটো পাশাপাশি অ্যাডজাসেন্ট দুটো মেটাল অ্যাটমকে আমি কনসিডার করব ওই মেটাল ক্রিস্টালটার মধ্যে। তাদের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা সেটা হাফ ডি বাই 2, সেটা আর এম মানে রেডিয়াস অফ মেটাল মানে মেটালিক রেডিয়াস, সেটা আমার ডি বাই 2 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এবার আমার ভ্যান ডার ওয়াল রেডিয়াই। ভ্যান ডার ওয়ালস রেডিয়াই এটা আমাকে বলছে দি হাফ অফ ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস at their closest approach when no bond is formed between them। তাহলে এটা কি বুঝিয়ে দিই, যখন কোনো বন্ড তৈরি হচ্ছে না, ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে যেরকম ধরো তুমি একটা ম্যাগনেটকে তুমি একটা মেটালের কাছাকাছি তুমি আনছো, তো তাহলে তো মেটালটা ওটাকে অ্যাট্রাক্ট করে নেবে। তুমি মোটামুটি ততটা ম্যাক্সিমাম ডিস্টেন্স তুমি ম্যাগনেটটাকে কাছে নিয়ে এলে, যেই ডিস্টেন্সটার পর তুমি যদি আর একটুও নিয়ে যাও তাহলেই মেটালটা ম্যাগনেটের সঙ্গে লেগে যাবে। সেই যে মিনিমাম ডিস্টেন্সটা যেখানে গেলে ম্যাগনেটটা মেটালটাকে টানতে পারবে না, সেরকম একটা মিনিমাম ডিস্টেন্সে দুটো অ্যাটম আসবে। যতটা মিনিমাম ডিস্টেন্সে ওরা নিজেদের মধ্যে কোনো বন্ড তৈরি করতে পারবে না, কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে না, কোনো বন্ড ওদের মধ্যে হয়নি, নো বন্ড ইজ ফর্ম। যত মিনিমাম ডিস্টেন্সে ওদের মধ্যে কোনো বন্ড হয়নি, তখন যে ডিস্টেন্সটা ওদের মধ্যে থাকবে, তখন দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে সেই ডিস্টেন্সটাকে যদি আমি ডি ধরি, তাহলে আমার আর ভি ডি ডাব্লিউ ভ্যান ডার ওয়ালস রেডিয়াই তখন আমার হবে ডি বাই 2। আশা করি বোঝা গেছে এটা। ক্লোজেস্ট অ্যাপ্রোচে যখন থাকবে তখন ওদের মধ্যে যে ডিস্টেন্সটা হবে, ওই দুটো নিউক্লিয়াসের মধ্যে যেই ডিস্টেন্সটা হবে, সেই ডিস্টেন্সে যদি আমি ডি ধরি, তাহলে সেই ডিস্টেন্সের আমার ডি বাই 2 হবে আমার আর ভি ডি ডাব্লিউ। এইবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, যতগুলো ইচ্ছা হয় স্টার মার্ক দিয়ে দাও, সেটা হচ্ছে এটা যেন না ভুলো, কারণ এটার উপর অনেক তোমার এক্সেপশন গুলো দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে আর কোভ্যালেন্ট সব থেকে ছোট হয়, রেডিয়াস অফ কোভ্যালেন্ট মানে কোভ্যালেন্ট রেডিয়াস সব থেকে ছোট হয়, মেটালিক রেডিয়াস তারপরে বড় হয়, এবং ভ্যান ডার ওয়াল রেডিয়াস তার থেকেও বড় হয়। ভ্যান ডার ওয়ালস রেডিয়াই আমার সব থেকে বড় হয়। এই জিনিসটা যত খুশি ইচ্ছা হয় তুমি স্টার মার্ক দিয়ে দাও, এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা আমার অ্যাটমিক রেডিয়াই টপিকের আন্ডারে। লিখে নাও এই জিনিসটা। এইবার কোভ্যালেন্ট রেডিয়াই আমরা কাদের জন্য দেখতে পাবো, সেটা হচ্ছে আমরা নন মেটালস এর জন্য আমরা কোভ্যালেন্ট রেডিয়াই দেখতে পাবো। কোভ্যালেন্ট রেডিয়াই ফর নন মেটালস। মেটালিক রেডিয়াই নাম শুনেই বুঝতে পারছো, ফর মেটালস। ভ্যান ডার ওয়ালস রেডিয়াই ভিডিডব্লিউ ভ্যান ডার ওয়ালস রেডিয়াই এটা হচ্ছে ফর ইনার্ট এলিমেন্টস। এই তিনটে কথাও, এই তিনটে লাইনও খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। কোভ্যালেন্ট রেডিয়াই ফর নন মেটালস, মেটালিক রেডিয়াই ফর মেটালস, ভ্যান ডার ওয়ালস রেডিয়াই ফর ইনার্ট এলিমেন্ট। এবার আমার ট্রেন্ডের খেলা, অ্যাক্রস আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে যখন আমরা যাচ্ছি, যখন আমরা পিরিয়ডের যখন আমরা কথা বলছি, তখন আমার জেড এফেক্টিভ বাড়বে। দেখেছি আমরা আগে যে অ্যাক্রস আ পিরিয়ড আমার জেড এফেক্টিভ বাড়ে। জেড এফেক্টিভ বাড়ার জন্য আমার অ্যাটমিক রেডিয়াই কমবে, আমার অ্যাটমিক রেডিয়াস কমবে, আমার অ্যাটমিক রেডিয়াই কমবে। জেড এফেক্টিভের সঙ্গে অ্যাটমিক রেডিয়াই ইনভার্সলি প্রপোর্শনাল। জেড এফেক্টিভ যদি বাড়ে অ্যাটমিক রেডিয়াই কমবে, অ্যাটমিক রেডিয়াই যদি বাড়ে জেড এফেক্টিভ কমবে।
এটা তোমরা মনে রাখবে যে অ্যাক্রস আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট আমার অ্যাটমিক রেডিয়াস কমে, অ্যাক্রস আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট অ্যাটমিক রেডিয়াস কমে, অ্যাক্রস আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট অ্যাটমিক রেডিয়াস কমে। এটা যেন মাথায় থাকে। ডাউন দ্য গ্রুপ ফ্রম টপ টু বটম অ্যাটমিক রেডিয়াই বাড়ে। শুধু আমি তোমাদেরকে বলবো জাস্ট অ্যাটমিক রেডিয়াইটা মনে রেখো, বাকিগুলো উল্টো। শুধু অ্যাটমিক রেডিয়াইটা মনে রেখো, বাকিগুলো উল্টো। অ্যাটমিক রেডিয়ার সঙ্গে জেড এফেক্টিভের রিলেশনটা মনে রেখো, তাহলেই তোমাদের শুধু কাজ হয়ে যাবে। বাকিগুলো তোমরা অ্যাটমিক রেডিয়াই থেকে উল্টে নিতে পারবে। কি করে আমি সেটা পরে বলবো। তো শুধু তোমরা অ্যাটমিক রেডিয়াইটা শুধু মনে রেখো, ওর জন্য আমি এত জোর দিচ্ছি এটার উপর। অ্যাক্রস আ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট আমার জেড এফেক্টিভ বাড়ে, জেড এফেক্টিভ বাড়ে বলে আমার অ্যাটমিক রেডিয়াই কমে। জেড এফেক্টিভ এবং অ্যাটমিক রেডিয়াই আমার ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যাটমিক রেডিয়াই লেফট টু রাইট কমে, টপ টু বটম অ্যাটমিক রেডিয়াই বাড়ে। খুব ভালো করে এই জিনিস খাতায় নোট করে নাও, তোমরা এটাকে হাইলাইটও করে নিতে পারো, এটা ইম্পর্টেন্ট জিনিস। শুধু অ্যাটমিক রেডিয়াইটাই মনে রেখো, বাকিগুলো অ্যাটমিক রেডিয়াই থেকেই উল্টে যাবে। এটা খাতায় লিখে নাও। এইবার খুব ইন্টারেস্টিং জিনিস, তোমাদের সবারই অনেকেরই হয়তো এর আগে এক্সেপশন গুলো হয়তো বোঝ মনে হতো, হয়তো মুখস্থ করতে হতো, সেরকম হয়তো মনে হতো, কিন্তু এবার থেকে আশা করি সেটা হবে না। ফর এস এন্ড পি ব্লক দেখা যাক। পিরিয়ডিক টেবিলটা আমি আবারও বলছি, তোমরা পাশে নিয়ে বসো। এটা আমি গ্রুপ করেছি 1 2 ডট 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 করে 13 14 15 16 17 18, আর এদিকে পিরিয়ড ফার্স্ট সেকেন্ড থার্ড 1 2 3 পিরিয়ড আমি সাজিয়েছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো তাহলে এইবার আমি এখানে এক্সেপশনটাকে আমি পুরো হাইলাইট করেছি। তার আগে তোমাদেরকে আরেকবার আমি মনে করিয়ে দিই, লেফট টু রাইট বাঁ দিক থেকে ডান দিকে যখন আমি যাচ্ছি আমার অ্যাটমিক রেডিয়াস আমার কমছে, উপর থেকে নিচে আমার অ্যাটমিক রেডিয়াস বাড়ছে। তাহলে এক্সেপশন গুলো, সেই ক্ষেত্রে তোমরা এক্সেপশন এখন দেখো না, তোমরা এখন আগে দেখো যে এই যে ফার্স্ট পিরিয়ড, যেটা এই ফার্স্ট পিরিয়ড আমার রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে যেটা আমাদের যেটা নর্মাল যেটা আমাদের ট্রেন্ড যেটা, সেটা যদি আমরা ফলো করি তাহলে আমাকে বলতে হয় যে যেহেতু বাঁ দিক থেকে ডান দিক আমার এই অ্যাটমিক রেডিয়াস কমে, তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে হাইড্রোজেনের আমার যেটা অ্যাটমিক রেডিয়াস সেটা বেশি, হিলিয়ামের কম, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এক্সেপশন আমার ওর জন্যই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস অফ ফার্স্ট পিরিয়ড সেটা হচ্ছে আমার হিলিয়ামের বড় হয়, হাইড্রোজেনের ছোট হয়। তার কারণ ডিউ টু, আমি লিখেছি, তোমরা খাতায় এটা সুন্দর করে হাইলাইট করে নিও কারণটা। ডিউ টু আর ভ্যান্ডারওয়াল রেডিয়াস সব থেকে বড় হয়। আর আমি আগে বললাম যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো সব মানে আমার ইনার্ট এলিমেন্ট গুলো আমার সব পড়বে ভ্যান্ডারওয়াল রেডিয়াসের মধ্যে। আমার মেটালিক রেডিয়াসের মধ্যে পড়বে এই লিথিয়াম, সোডিয়াম, এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এই আমার যেগুলো এস ব্লক এবং যেগুলো ডি ব্লক সেগুলো নন মেটালিকের মধ্যে পড়বে। পি ব্লকের ম্যাক্সিমাম গুলো আমার নন মেটালের মধ্যে পড়বে। তো তাহলে সেদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে যেগুলো আমার ইনার্ট এলিমেন্ট সেগুলোর আমার যেহেতু ভ্যান্ডারওয়াল রেডিয়াস, তাই সেগুলোর রেডিয়াস সব থেকে বেশি হয়। তো ওর জন্য আমার হিলিয়ামের রেডিয়াস আমার হাইড্রোজেনের থেকে বেশি। তো ওর জন্য হাইড্রোজেনটা ছোট, হিলিয়ামটা বড়। এটা একটা এক্সেপশন। আশা করি এক্সেপশনের কারণটা বোঝা গেছে। আশা করি এবার থেকে আর চাপ লাগবে না এক্সেপশন। সেকেন্ড পিরিয়ড লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে সেকেন্ড পিরিয়ড আমি এখানে লিখেছি এক্সপেক্টেড, যেটা আমি আশা করছিলাম। এটা ছোট হয়ে গেছে, কিন্তু যাই হোক তোমরা একটু পজ করে একটু বোঝার চেষ্টা করো যে আমি এখানে বলে দিচ্ছি যেটা আমি এক্সপেক্ট করছিলাম, যেটা আমার এটা হওয়া উচিত। আমি ট্রেন্ড দেখে যেটা আমি এক্সপেক্ট করছিলাম আমার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে লিথিয়ামের সব থেকে বড় হবে, তারপর বেরিলিয়াম, তারপর আস্তে আস্তে এদিকে কমতে যাচ্ছে, নিয়নের গিয়ে সব থেকে কম হওয়ার কথা অ্যাকর্ডিং টু আমার ট্রেন্ড, যেটা আমার নর্মাল ট্রেন্ড সেটা। কিন্তু আমি যেটা অ্যাকচুয়াল পাচ্ছি সেটা হচ্ছে নিয়নের সব থেকে বেশি হয়ে যাচ্ছে। তার কারণ ভ্যান্ডারওয়াল রেডিয়াস, নিয়ন সব থেকে বেশি, তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর যেটা নর্মাল ছিল সেটাই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। কারণ এটা ভ্যান্ডারওয়াল ফোর্স রেডিয়াস, ভ্যান্ডারওয়াল রেডিয়াস। লিথিয়াম, বেরিলিয়াম আমার হচ্ছে মেটালিক রেডিয়াস, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এগুলো সব আমার কোভ্যালেন্ট রেডিয়াসের মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো আমার পি ব্লকে চলে যাচ্ছে। তো এটা নয় যে পি ব্লক মানে যে আমার কোভ্যালেন্ট হবে তা নয়। তো মানে যেগুলো আমার নন মেটাল সেগুলোই কোভ্যালেন্ট হবে মেনলি আমি বলবো। তো পি ব্লকের সবগুলো যেহেতু নন মেটাল, ওখানে মেটালয়েডও রয়েছে, আবার কিছু মেটালসও রয়েছে। তো ওর জন্য খেয়াল রেখো। তো জেনারেলি এগুলোর মধ্যেই হয়। তো এটাও একটা এক্সেপশন। থার্ড এক্সেপশন আমার
থার্ড পিরিয়ডে, সেটা হচ্ছে আমার এক্সপেক্টেড অর্ডার যেটা ছিল সেটা হচ্ছে সোডিয়ামে সব থেকে বেশি হবে, ম্যাগনেসিয়ামে তারপরে বেশি হবে, সব থেকে ছোট হবে আমার আর্গনের, সোডিয়াম ম্যাগনেসিয়াম ডট 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 আর্গন। কিন্তু আমার অ্যাকচুয়াল অর্ডার হচ্ছে আর্গনের সব থেকে বেশি, তার কারণ একই ভ্যান ডার ওয়াল রেডিয়াস, তারপর সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন। তো আশা করি এক্সেপশন গুলো বোঝা যাচ্ছে, আমি বড় করে লিখে দিচ্ছি এক্সেপশন, এগুলো আমার এক্সেপশন। তো এক্সেপশন এমন নয় যে খাতায় তোমাকে লিখে পুরো মুখস্থ করতে হবে, আমি তোমাদেরকে রিজন গুলো আমি বলে দিলাম। আশা করি রিজন গুলো পুরো ক্লিয়ার হয়েছে, আর এবার থেকে আশা করি রিজন গুলো জানা থাকলে তোমাকে আর মুখস্থ করতে হবে না। তোমরা যখনই পিরিয়ডিক টেবিলের কোনই কোশ্চেন তোমরা সলভ করবে, সে তোমার কম্পিটিটিভ পরীক্ষায় হোক, তোমার বোর্ডের পরীক্ষায় হোক, পিরিয়ডিক টেবিলটাকে সবসময় মাথায় রাখবে। তোমাকে আমি আগেও বলেছি, তোমাদেরকে আমি আগে বলেছি যে 1 থেকে 10 অবধি মুখস্থ করতে, বাকিগুলো তোমাদেরকে আমি নেমোনিক্স আমি বললামই, সেখান থেকে তোমরা বাকিগুলো তোমরা লিখে নিতে পারবে। তো সেই অনুযায়ী তোমরা লিখে নেবে যতটুকু তোমার দরকার। তোমাকে যতগুলো এলিমেন্টদের তোমাকে ট্রেন্ড তোমাকে জানতে চাইছে কোশ্চেনে, তোমাকে মাল্টিপল অপশন দিয়ে দেবে, তোমাকে বলবে যে এরকম হয়তো বলে দিল যে এটাই ধরো, এটা একটু জাম্বেল করে দিয়ে দিল যে সেকেন্ড পিরিয়ডটা এটা একটু তোমাকে এদিক ওদিক করে দিল, দিয়ে বললো যে কোনটা তোমার কারেক্ট হবে। কোন অপশনে তোমার হয়তো 3টে অপশনে নিয়ন ধরো পরে রয়েছে, একটা অপশন নিয়ন আগে, তো তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। তোমাকে তার আগে বুঝতে হবে যে নিয়নের পজিশনটা কোথায়, সেটা তোমাকে জানতে হবে। বা এগুলো যদি কোনো জাম্বেল করে দেয়, তো এরকম ভাবে তোমাকে পজিশনটা বুঝতে হবে যে কোথায় পিরিয়ডিক টেবিলে আমাকে যে এলিমেন্টটা দিয়েছে সেই এলিমেন্টটা কোথায় লাই করছে, কোথায় উপস্থিত। তাহলে সেখান দিয়ে তোমরা কোয়েশ্চেন গুলো ইজিলি সলভ করতে পারবে। এবং এই যে এক্সেপশন, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, আশা করি মুখস্থ করতে হবে না। আশা করি তোমরা এই রিজনটা বুঝতে পেরেছো। তো রিজন যদি তোমরা বুঝতে পারো, কোনো এক্সেপশনই তোমাকে মুখস্থ করতে হবে না, তোমরা রিজন দিয়েই তোমরা করতে পারবে। তো আশা করি বোঝা যাচ্ছে, আশা করি মজা লাগছে। তো খাতায় তোমরা এটা নোট করে নাও।